আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা অলরেডি করেছো, বিশেষ করে গণিত। এই গণিতের আজকে আমি এমন একটি টিউটোরিয়াল তৈরি করব যারা একদম পরিসংখ্যান পারে না, বুঝে না, কিভাবে প্রশ্নগুলো তারা দেখে খুব সহজে উত্তর করতে পারবে, এই বিষয়ে আজকের টিউটোরিয়ালে দেখানো হবে। আর এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমি এখানে বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই টিউটোরিয়ালটি তৈরি করব, যাতে করে আমাদের সকল শিক্ষার্থী যাতে এখান থেকে উপকৃত হয়, সেই জন্য এইভাবেই এই টিউটোরিয়ালটি তৈরি করা হবে। এগুলো অনেকগুলো সালের প্রশ্ন অ্যানালাইসিস করে করা হয়েছে, যাতে করে আমাদের সবাই যেন এখান থেকে উপকৃত হয়। যাই হোক, এবার আমি মূল আলোচনায় চলে আসি। আমাদের গণিতে পরিসংখ্যান বলে একটা পার্ট আমাদের আছে, যেই পার্ট থেকে আমাদের প্রতি বছর আমাদের সৃজনশীল প্রশ্ন আমাদের আসে 17 নম্বর এই অধ্যায় থেকে। এই অধ্যায়টা কিভাবে আমরা সমাধান করব, এই বিস্তারিত বিষয়গুলো আজকের টিউটোরিয়ালে থাকবে। পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। যাই হোক, এখন আমি মূল আলোচনায় চলে আসি। প্রথমত আমাদের প্রশ্ন সহ আমি এখানে দেখাবো কিভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে, কিভাবে আমরা উত্তর করব। এইভাবেই নিচে তথ্য সারণী দেওয়া হলো। শ্রেণী ব্যবধান 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। গণসংখ্যা 20 থেকে 30-এর মধ্যে 10, 30 থেকে 40-এর মধ্যে 15, 20, 15, 6, 4, এইভাবে গণসংখ্যা দেওয়া আছে। এটা দিয়ে আমাদের এখানে 3টা প্রশ্ন আমাদের এখানে করেছে। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আর সারণী থেকে মধ্যক নির্ণয়। আমরা এই অঙ্কগুলো করার জন্য প্রথমত আমরা এখানে লিখব যে যত নঙে থাকুক আমরা লিখব 9 নং প্রশ্নের উত্তর, বা 5 নং বা 7 নং, যত নঙে থাকে তত লিখব। লিখে আমরা সবাই খেয়াল করব যে ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমাদের 3টি গড় আমাদের এখানে বানাতে হবে। শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে 20 থেকে 30-এর মধ্যে 10, 30 থেকে 40-এর মধ্যে 15, তারপরে 40 থেকে 50-এর মধ্যে 20, 50 থেকে 60-এর মধ্যে 15, তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 70-এর মধ্যে 6, 70 থেকে 80-এর মধ্যে হলো 4। এখন এই ক্রমযোজিত গণসংখ্যাগুলো বানানোর জন্য প্রথমে যে গণসংখ্যাটা থাকবে সেটা আমরা প্রথম ঘরে লিখব। 10 আছে, 10 লিখব। 10-এর সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ করে 25, 25-এর সাথে 20 যোগ করে 45, 45-এর সাথে 15 যোগ করে 60, 60-এর সাথে 6 যোগ করে হলো 66, 66-এর সাথে 4 যোগ করে হলো 70। এইভাবে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়ে দিব। এবার আসি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। কি পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের যেভাবে গড় আমাদের নির্ণয় করতে হবে, আমরা সেই বিষয়গুলো এখানে আলোচনায় নিয়ে আসব। প্রথমত আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে আমাদের, আমরা প্রথমে খাতার মধ্যে এই লাইনটি আমরা লিখব যে শ্রেণী ব্যবধান, মধ্যবিন্দু, গণসংখ্যা, দাববিচ্যুতি গুণন গণসংখ্যা। যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এগুলো লাইন লিখব যে শ্রেণী ব্যবধান, মধ্যবিন্দু, গণসংখ্যা, দাববিচ্যুতি গুণন গণসংখ্যা। লিখে এবার আমরা অঙ্ক থেকে আমরা সাজিয়ে যেটা আমরা পেয়েছিলাম সেটা আমি এখানে লিখব যে এই যে আমাদের শ্রেণী ব্যবধান আর গণসংখ্যাটা, শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা, এই দুইটা গড় আমরা এখানে উঠাবো। উঠানোর পরে আমাদের সবাইকে আমি যে বিষয়টা বলি, আমরা মধ্যবিন্দুটা কিভাবে বের করি। 20 আর 30 এই দুটো আমরা যোগ করব। যোগ করে হবে তো 50। 50-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 25। আমাদের মনে রাখতে হবে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা এখানে মধ্যবিন্দু বের করব। 20 আর 30 যোগ করে ভাগ করে হলো 2 দিয়ে ভাগ করে পেয়েছি 25। 30 আর 40 70, 70-এ 2 ভাগ করে 35, 40 আর 50 90, 90-এ 2 ভাগ করে 45। এইভাবে আমরা সবাই এখানে মধ্যবিন্দুটা আমরা বের করব। এবার আসি আমাদের
দাব বিচ্যুতির বিষয়। গণসংখ্যা তো দেওয়াই আছে। আমি সহজভাবে বলি, বেশি কঠিন করে কথাগুলো বলবো না, কারণ বেশি কঠিন বিষয় অনেকের পক্ষে নেওয়া সম্ভব না। আমরা মনে রাখবো যে আমাদের যে গণসংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে যে গণসংখ্যাটা সবচেয়ে বড়, এই বড় গণসংখ্যাটা ডান পাশের ঘরে দাব বিচ্যুতির ঘরে আমরা 0 লিখব, আর বাম পাশে মধ্যবিন্দুর ঘরে আমরা আনুমানিক গড় এ ধরব। এটি হলো আনুমানিক গড়, অর্থাৎ ডান পাশের ঘরে 0, বাম পাশের ঘরে আনুমানিক গড় এ। এরপরে 0-র নিচে 1, 2, 3, উপরে -1, -2, এইভাবে যতগুলো গড় থাকবে আমরা লিখব। নিচে যতগুলো গড় থাকবে লিখব 1, 2, 3, 4 যদি থাকতো, আর উপরে -1, -2, -3 এইভাবে লিখব। এবার আমরা যে কাজটি করেছি, গণসংখ্যা গুণন দাব বিচ্যুতি বা দাব বিচ্যুতি গুণন গণসংখ্যা, অর্থাৎ এই গণসংখ্যা আর দাব বিচ্যুতি দুইটা গুণ করে আমরা এখানে লিখব। এই প্লাস আর মাইনাস হলো মাইনাস, তো 10 দুগুণে 20, প্লাসে মাইনাসে মাইনাস, 15কে 15, 20-এ 0 0, 15কে 15, 6 দুগুণে 12, তারপরে আমরা লিখব 3 4 12। এই কাজটি আমরা করব। এবার আসি আমরা এই যোগটা আমরা কিভাবে করব। আমি যেভাবে বলি, আমরা নিচের দিক থেকে আমরা উপরের দিকে লিখে আমরা যোগটা করব। আমি এখানে যোগটি ক্যালকুলেটরে আমি বের করে দেখাবো। আমরা নিচের দিক থেকে উপর দিকে লিখব। যেমন প্রথমে লিখব 12, তারপরে যোগ, আবারও 12, যোগ 15, বিয়োগ 15, বিয়োগ 20, সমান চিহ্ন দিলে আমাদের চলে আসবে 4। তার মানে আমি আবার দেখাচ্ছি। প্রথমে লিখব, নিচের দিক থেকে উপর দিকের সংখ্যাগুলো লিখব। 12 যোগ 12 যোগ 15 বিয়োগ হলো 15 বিয়োগ হলো 15, তার মানে 12 যোগ 12 যোগ 15 বিয়োগ 15 বিয়োগ হলো 20। এবার সমান চিহ্ন দিলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা এখানে কত পেয়ে গেছি? আমরা হলো 4। তার মানে এই দাব বিচ্যুতি আর গণসংখ্যার যে গুণফলের যে সামেশন বা যোগফল, এটা আমরা পেয়েছি এখানে কত? 4। এবার আমাদের এই সবগুলো গণসংখ্যা যোগ করে হয় আমাদের 70, এই জন্য n এর মান 70। এবার মূল প্রশ্নে আমরা আসি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র, সেটা হলো a প্লাস সামেশন UIFI বাই n ইন্টু h। এটা হলো আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড়ের মান হলো 45। আমি বলেছিলাম গণসংখ্যার যেটা বড় তার ডান পাশে দাব বিচ্যুতির গড় 0, বাম পাশে আনুমানিক গড় এ ধরবো। তাহলে এর মান হলো 45, আর সামেশন UIFI এর মান হলো 4, আর মোট গণসংখ্যা n এর মান হলো 70। আর শ্রেণী ব্যবধান, পাশাপাশি দুইটি শ্রেণীর মধ্যে ব্যবধান 30 থেকে 20 বা 40 থেকে 30 বা 50 থেকে 40 বিয়োগ করে 10, সেজন্য আমরা এখানে 10 লিখেছি। বাকিটা আশা করি সবার পারার কথা। তারপরে আমি বলে দিচ্ছি 45, 4 10 40, আর নিচে 70। তাহলে 45 আর 40 আমরা 70 দিয়ে ভাগ করব। এই যে এখানে 40 ভাগ হলো 70, তাহলে মানটা চলে আসলো আমাদের এখানে 0.571। তাহলে এগুলো লিখবো, দুইটা যোগ করে আমরা পেয়ে গেছি এত। দশমিকের পর আমরা 2 গড় রাখবো, সেজন্য লিখবো এত প্রায়। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হয়ে গেল। এবার আমাদের পরবর্তীতে যে প্রশ্নটা, সেটা আমরা যদি এখন সমাধান করি, সেখানে বলা ছিল আমাদের যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী থেকে মধ্যক, তাহলে মধ্যকের জন্য আমাদের 3টি গড় এখানে প্রয়োজন। সেটা আমি বলি, যদি 3টি গড় প্রয়োজন হবে। প্রথমত শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা লিখব শ্রেণী ব্যবধানের গড়ে 20 থেকে 30, এটা আমরা 2 গড় তো আমরা উঠিয়েছি আমরা ওখান থেকে। ক্রমযোজিত গণসংখ্যা আমরা পারি। প্রথম গণসংখ্যা 10, 10-এর সাথে 15 যোগ করে 25, 25-এর সাথে 20 যোগ করে 45, 45-এর সাথে 15 যোগ করে 60, 60-এর সাথে 6 যোগ করে 66, 66-এর সাথে 4 যোগ করে আমরা লিখবো এখানে 70। এবার আমাদের এখানে যে কথাটি আমরা বলবো মনোযোগ সহকারে সবাই, যে এখানে এল, মূলত আগে সূত্রটা বলি। সূত্রটার মধ্যে আমাদের যে কথাটি আসে যে মধ্যক সমান
এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা হলো আমাদের মধ্যকের সূত্র। এবার এখানে মূলত আমরা যে কথাটি বলতে চাচ্ছি, এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন মোট গণসংখ্যা, এফ সি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এইচ শ্রেণী ব্যবধান, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তার মানে এখানে যে গণসংখ্যাটি বড় আমরা মধ্যক অঙ্ক করানোর সময় সেটাকে বলবো মধ্যক শ্রেণী, প্রচুরক অঙ্ক করানোর সময় বলবো সেটাকে প্রচুরক শ্রেণী। তাহলে গণসংখ্যা আমাদের বড় হলো 20, তার মানে এই মধ্যক শ্রেণী হলো 40 থেকে 50। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল এর মান 40, আর মধ্যক শ্রেণীর মোট গণসংখ্যা পেয়েছি আমরা 70 এন এর মান, আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 25, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20, আর শ্রেণী ব্যবধান হলো 10। তাহলে আমরা যে লাইনগুলো লিখেছি যে এখানে এল এর মান 40, এন এর মান 70, এফ সির মান হলো 25, এফ এম এর মান 20, আর এইচ এর মান 10, এখানে লেখা হয় নাই, অসুবিধা নেই। তাহলে আমরা সূত্রটা লিখবো মধ্যক সমান যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম লিখে আমরা এল এর মান 40, এন এর মান হলো 70 2 দিয়ে ভাগ করবো, মাইনাস এফ সির মান হলো 25, আর এইচ এর মান হলো 10, এফ এম এর মান হলো 20। তাহলে এখানে 40 70 2 ভাগ করে 35, আর এই পাশে 25, আর গুণন এখানে 10 নিচে কত 20। তাহলে যাই হোক এখানে কাটাকাটি করে ফেলা হয়েছে, অসুবিধা নাই। এখানে আমরা 40 লিখলাম, এখানে 35 থেকে 25 বিয়োগ করে 10, তার মানে এখানে আর নিচের 0 0 কাটলে 1/2, তার মানে এই 2 দিয়ে আবার 10 ভাগ করলে কত হলো 5। তাহলে মানে 40 আর হলো আমাদের এখানে 45। আমরা চাইলে এই হিসাবটা এইভাবে আমরা লিখতে পারবো যে 40 যোগ এখানে হলো 10 গুণন 10 ভাগ হলো 20, তার মানে এখানে 40 যোগ 120। তাহলে এখানে আমরা লিখব 40 যোগ হলো 5 সমান হলো 45। যেভাবে লিখি এটা হয়ে যাবে আমাদের অঙ্ক, সমস্যা নেই। তাহলে আমরা পুরো সৃজনশীল প্রশ্নটা আমরা শেষ করেছি। এবার আমি আপনাদেরকে আরেকটা সৃজনশীল প্রশ্ন আমি দেখাবো, যাতে করে আমরা সবাই এই প্রশ্নটা আনসার করতে পারি। এখানে আমাদের এই জায়গার যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে আমরা এখানে নির্ণয় করব মূলত, এখানে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এই জায়গায় আমাদের বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান তৈরি করো, সারণী থেকে গড় এবং সারণী থেকে মধ্যক নির্ণয়। যাই হোক অঙ্কের প্যাটার্নগুলো কীরকম, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানটা শুধু আমরা এখানে বুঝাবো এই প্রশ্নগুলো। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের জন্য প্রথমে আমরা বুঝবো কিভাবে যে অবিচ্ছিন্ন না এটা বিচ্ছিন্ন। 1 মিনিট বলি, যদি কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা যদি এক না হয় তাহলে সেটা বিচ্ছিন্ন। একে বানাতে হবে কি অবিচ্ছিন্ন। এখানে ঊর্ধ্বসীমা 40, নিম্নসীমা 41, ঊর্ধ্বসীমা 50, নিম্নসীমা 51, তাহলে তার মানে এটা হলো বিচ্ছিন্ন। আর একে আমরা অবিচ্ছিন্ন বানাবো। সেই জন্য আমাদের এই নিম্ন সীমাতে আমরা হাফ কমাবো। 31 আছে, 31 থেকে 0.5 কমাবো। তাহলে 31 থেকে যদি আমি 0.5 কমাই, 31 বিয়োগ হলো 0.5, তাহলে আসবে 30.5। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি নিম্ন সীমায় হাফ কমাবো, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়াবো। নিম্ন সীমাতে হাফ কমাবো, নিম্ন সীমাতে হাফ কমালে 31টা হবে 30.5, আর ঊর্ধ্ব সীমায় হাফ বাড়ালে হবে 40.5। আবার এখানে আমাদের নিম্ন সীমাতে আমরা যদি এখানে হাফ কমাই তাহলে 41তে হবে 40.5, ঊর্ধ্ব সীমায় 50.5। এইভাবে প্রতিটা শ্রেণীর মধ্যে আমরা নিম্ন সীমায় হাফ কমাবো, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়াবো। 51 লিখবো 50.5, এখানে 60.5, 60.5, 70.5, 70.5, 80.5, 80.5, 90.5, 90.5, 100.5। অর্থাৎ নিম্ন সীমায় হাফ কমিয়েছি, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়িয়েছি। তারপরে আমাদের গণসংখ্যাগুলো লিখে দিলাম। এইভাবে যদি আমরা 3 গড় যদি বানাই, শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, তাহলে এটাই হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান তৈরি করো। এটা গেল। এরপরে গড়ের যে বিষয়টা আমরা বলেছি কিছুক্ষণ আগে, যেই সমাধানটা আমরা দেখিয়েছি ওইটার মতোই আমি এখানে আরেকটা অঙ্ক এখানে দেখাবো গড়ে, যাতে করে আমরা সবাই বুঝতে পারি। এই প্রশ্নের মধ্যে
আমরা এই কীভাবে কাজগুলো করব, শ্রেণী ব্যবধান, মধ্যবিন্দু, গণসংখ্যা, দাব বিচ্যুতি, গণসংখ্যা গুণন দাব বিচ্যুতি লিখব। লিখার পরে আমাদের এখানে মূলত যে কাজটি হবে, আমরা এই যে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যায় দুইটা উঠাবো। উঠানোর পরে আমরা বলেছিলাম নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যবিন্দু বের করব। নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা, তাহলে এখানে নিম্ন সীমা কত 31, ঊর্ধ্ব সীমা হলো 40, তাহলে 31 যোগ হলো 40 ভাগ হলো 2, তার মানে 35.5 দেখা যাচ্ছে অবশ্যই। তার মানে কীভাবে, এই যে 35.5 পরে 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করবো আমরা এখানে 45.5, তার মানে 55.5। আশা করি এই লাইনটি বোঝা গেছে। নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর এই পাশে গণসংখ্যাগুলো লিখলাম। লেখার পরে দাব বিচ্যুতি। এবার আমাদের যে গণসংখ্যাটি সবচেয়ে বড়, তার মানে এখানে 12 সবচেয়ে বড়, সেই জন্য ডান পাশে আমরা 0 বসাবো, বাম পাশে আমরা এ লিখবো, আনুমানিক গড়ে। লেখার পরে এই 0-র নিচে 1, 2, 3 আর উপরে -1, -2, -3 এইভাবে আমরা মানগুলো লিখব। লিখার পরে আমরা আগেও বলেছি যে এই গণসংখ্যার দাব বিচ্যুতি গুণ করব। প্লাস আর মাইনাসে মাইনাস, 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস, 8 2 16, প্লাসে মাইনাসে মাইনাস, 10 কে 10, 12 0 0, 5 কে 5, 7 2 14, 3 2 6 এইভাবে লিখব। লিখার পরে আমরা সবগুলো গণসংখ্যা আর দাব বিচ্যুতির গুণফল যোগ করে পেয়ে যাব -19। এটা আমি বলেছিলাম যে নিচের থেকে আমরা যোগ করব। যেমন প্রথমে লিখব 6 যোগ 14 যোগ 5 বিয়োগ হলো 10 বিয়োগ হলো 16 বিয়োগ হলো 18। এইভাবে যদি আমরা লিখি আমার কাজটা সহজ হবে। আমি বলেছি প্রথমে নিচের যোগেরগুলো লিখবো আমরা। 6 যোগ 14 যোগ হলো 5 বিয়োগ হলো 10 বিয়োগ 16 বিয়োগ 18, তাহলে আমাদের সমাধান করলে এখানে -19 আমাদের চলে আসলো। এবার আমরা যে কাজটি করতে পারি, এখানে গড়ের যে সূত্রটা সেটা তো আমরা জানি, কিছুক্ষণ আগে বলেছি। এখন এর মানটা দেওয়া আছে আমাদের 65.5, কারণ আমরা বলেছিলাম আনুমানিক গড় আমাদের 65.5। যে গণসংখ্যা বড় তার ডান পাশে গড়ে দাব বিচ্যুতি 0 আর বাম পাশে আনুমানিক গড় A। লেখার পরে এই পাশে আমরা লিখেছি এর মান 65.5 আর এই পাশে আমাদের সামেশন FIU এর মান হলো -19, এর মান 50, S এর মান হলো 10। এই সমাধানটা আমরা এখানে এইভাবে করেছি 0 0 বাদ, তাহলে 19 আর 1 গুণ করে 19 × 19 নিচের হলো 5, 19 5 দিয়ে ভাগ করে 3.8, তাহলে 65.5 থেকে 3.8 বিয়োগ করে 61.7 প্রায় হয়ে গেল আমাদের এই অঙ্কটি। এবার আমাদের এর মধ্যকের অঙ্কটা আর আমি এটা বুঝাবো না, কারণ আমার আরও অন্য অঙ্ক আছে, জাস্ট আমি এখানে বলে দিব। এই যে আমাদের এটার যে দ্বিতীয় পার্টটা যে বলছিল যে মধ্যক নির্ণয় করুন, আমরা প্রথমে এখানে লিখব শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা লিখে তারপর আমাদের যে কাজটি মধ্যকের সেটা আমরা এখানে করে দিলাম। কারণ মধ্যকের আগের অঙ্কটাতে কথা বলাতে এটা আমরা একটু তাড়াতাড়ি করার জন্য সামনে চলে যাব, কারণ আমাদের অন্য আরও অঙ্ক আমাদের রয়েছে। যাই হোক, এখানে L + n/2 - FC H/FM, L এর মান 61 পাইছি এখানে, আর n এর মান 50, 50 2 দিয়ে ভাগ, FC এর মান 24, H এর মান 10, FM এর মান 20। তারপর শিক্ষার্থী এখানে 61, 50 2 ভাগ করে 25, আর এখানে হলো 24, আর 10/12, তার মানে 61, 25 থেকে 24 বিয়োগ করে 1, আর নিচে উপরে 10 নিচে 12, 10 কে 10 নিচে 12, 61, আর এখানে 10 এর 12 দিয়ে ভাগ করে পেয়েছি 0.833, তাহলে 61.833 প্রায়। তাহলে আমরা সবাই এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিও সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটা প্রশ্নে আমরা যাব, যে প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যাতে করে আমাদের সকল শিক্ষার্থী যাতে এখান থেকে উপকৃত হতে পারে, সেই জন্য এখানে কথা বলা হবে। কারণ গ্রাফ পেপারের বিষয়ে কথা বলবো, আর বোর্ড পরীক্ষায় কীরকম গ্রাফ পেপার দিবে সেটাও আমি দেখাবো। তাহলে এখানে আমাদের যে কথাটি এখানে বলা হচ্ছে, আমরা এবার অন্য প্যাটার্নের অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে আমাদের একটি TC SSC প্রোগ্রামের গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখানে আমাদের নম্বরগুলো দেওয়া আছে, এটা হলো বিচ্ছিন্ন তথ্য দেওয়া আছে।
এখানে বলছে শ্রেণী সংখ্যা 6 ধরে উপাত্ত সমূহের শ্রেণী ব্যবধান নির্ণয় করুন। শ্রেণীর সংখ্যা 6 ধরে উপাত্ত সমূহের শ্রেণী ব্যবধান যদি আমরা নির্ণয় করি, আমি একটা সূত্র লিখব। সেখানে শ্রেণী ব্যবধান সমান সূত্র হলো পরিসর ভাগ হলো শ্রেণীর সংখ্যা, পরিসর ভাগ হলো শ্রেণীর সংখ্যা, শ্রেণী সংখ্যা। তার মানে শ্রেণী ব্যবধান বের করতে গেলে পরিসর লাগবে আর আমাদের শ্রেণীর সংখ্যা লাগবে। এই কাজটা করার জন্য আমরা এখানে লিখব যে শ্রেণীর সংখ্যা 6 আর পরিসরের সূত্র যেটা বলি, পরিসরের সূত্র হলো তথ্যের সর্বোচ্চ সীমা বা মান বিয়োগ হলো তথ্যের সর্বনিম্ন মান যোগ হলো 1। সর্বোচ্চ সীমা বা মান আর সর্বনিম্ন সীমা বা মান, এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে এগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি, সবচেয়ে বড় সংখ্যা হলো 90 আর ছোট সংখ্যা 35। তাহলে 90 বিয়োগ হলো 35 যোগ হলো 1, তার মানে 55 যোগ হলো 1 সমান 56। তাহলে এবার আমরা শ্রেণী ব্যবধান বের করব পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা। তাহলে 56 আমরা 6 দিয়ে ভাগ করে 9.333 বা প্রায় 10। শ্রেণীর সংখ্যা তো আর দশমিকে থাকবে না, হয় 10টা থাকবে, না 9টা থাকবে, বা 11টা থাকবে, বা 12টা থাকবে, কোনো সময় কোনো ভগ্নাংশ থাকবে না। সেই জন্য আমরা 9.something মানে 10। যদি 8.something থাকতো তাহলে নিতাম আমরা 9। এই বিষয়টা আমরা খেয়াল করব। যত দশমিক সামথিং থাকবে তারপরের সংখ্যাটা আমরা নিব। এবার আমাদের এখানে খ নম্বর 2 অঙ্ক, প্রাপ্ত শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করুন। এখন আমাদের যে কাজটি হবে, আমরা এখানে টালির অঙ্কটি আমরা করব। প্রথমত আমরা লিখব শ্রেণী ব্যবধান টালি চিহ্ন গণসংখ্যা, শ্রেণী ব্যবধান টালি চিহ্ন গণসংখ্যা। তার মানে শ্রেণী ব্যবধানের এই যে আমরা সবচেয়ে ছোটটা ছোট ছিল আমাদের কত 35 আর সবচেয়ে বড় ছিল আমাদের এখানে 90। আমাদের আমি নিয়ম যেটা বলি, আমি যেই বিষয়টা বলি আপনাদের, সবচেয়ে ছোট ছিল 35 আর সবচেয়ে বড় ছিল 90। এখন আমরা এমনভাবে শ্রেণী ব্যবধানটা সাজাবো যেন ছোটটা প্রথম শ্রেণীর আর বড়টা যেন শেষের শ্রেণীতে থাকে। সেই জন্য এটা 35 আছে বিদায় আমরা এখানে 31 থেকে যদি লিখি তাহলে লিখব 40। তো 10 শ্রেণী ব্যবধান। একইভাবে আবার 41 থেকে হলো 50, তারপরে 51 থেকে হলো আমাদের 60। এইভাবে আমরা শেষ পর্যন্ত যাব। 61 থেকে 70, তারপরে 71 থেকে হলো 80, 81 থেকে হলো 90, তারপরে 91 থেকে হলো 100। এইভাবে আমরা সবগুলো শ্রেণী লিখব। লেখার পরে একটা তথ্য যদি বিদ্যমান থাকে আমরা একটা দাগ দিব। এখানে আমরা আঙ্গুল দিয়ে ধরবো একবারে, যেমন 44 আমি বোঝায় বলে দিই, কারণ হয়তোবা সময় লাগতেছে। আমি চাচ্ছি যে আমার সকল শিক্ষার্থী যেন এটা দিয়ে যেন উপকৃত হয়, তাদের কাজটি যেন তারা করে নিতে পারে। যেমন এখানে একটা তথ্য যদি বিদ্যমান থাকে আমরা এইভাবে আঙ্গুল দিয়ে ধরবো, একটা তথ্য বিদ্যমান আছে, অথবা আমি এক দাগ দিব। তারপরে প্রথম শ্রেণীতে না, এটা দ্বিতীয় শ্রেণীতে, এই জন্য এক দাগ দিব। পরে 37 প্রথম শ্রেণীতে এক দাগ দিব, 48 দ্বিতীয় শ্রেণীতে এক দাগ দিব, আবার 49 এখানে আবার আরেকটা, 50 এটা আমাদের এই শ্রেণীতেই এখানে দাগ দেব, 52 পরবর্তী শ্রেণীতে, 47 তার আগের শ্রেণীতে। তাহলে 1 2 3 4টা দাগ দিয়েছি। এরকমভাবে আমরা 4টা দাগ দিয়েছি, এটাকে আবার কেটে দেব। আমাদের যতগুলো তথ্য বিদ্যমান থাকবে একটা করে দাগ আমরা এখানে দিব। আমি আবার দেখাই দিই নিয়মটা। প্রথমত আমরা যে কাজটি করেছি, আমি এখানে এটার মধ্যে হাত রেখেছি। 44 কোন শ্রেণীতে বিদ্যমান? দ্বিতীয় শ্রেণীতে, তাই এক দাগ দিব, এ ধরনের কেটে দিলাম, এক দাগ দিলাম। 37 প্রথম শ্রেণীতে, এখানে এক দাগ দিলাম। 48 দ্বিতীয় শ্রেণীতে, এখানে আবার এক দাগ। 49 দ্বিতীয় শ্রেণীতে, 50 দ্বিতীয় শ্রেণীতে, 52 তৃতীয় শ্রেণীতে, কারণ হলো 51 থেকে 60। পরে 47 আবার দ্বিতীয় শ্রেণী, তাহলে 1 2 3 4টা দাগ দিয়েছি, এটাকে কেটে দিলে হবে 5। 35 আবার হলো প্রথম শ্রেণীতে। এইভাবে আমরা আঙ্গুল দিয়ে ধরবো আর আমরা একটা একটা করে শেষ করে যাব। যাই হোক, এবার আমরা কিভাবে টালিটা করেছি এইটার ছবিটা আমি আপনাদেরকে একটু দেখাবো, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। এই যে হয়ে গেল আমাদের এখানে আমাদের যে কাজটি, যে শ্রেণী ব্যবধান টালি চিহ্ন গণসংখ্যা। তার মানে প্রথম শ্রেণীতে 3টা টালি ছিল, এই জন্য 3, পরে 5টা ছিল 5, এখানে 9টা ছিল 9, 6টা ছিল 6,
এইভাবে আমরা সাজিয়েছি। এটা গেল। এবার আমাদের গ নাম্বার যে প্রশ্নটা ছিল, উপাত্তসমূহের আয়ত্ত লেখ অঙ্কন করো। উপাত্তসমূহের আয়ত্ত লেখো। আয়ত্ত লেখ অঙ্কন করার জন্য আমি বলি, যদি অবিচ্ছিন্ন হয় তাহলে 2 ঘর, আর বিচ্ছিন্ন হলে আমাদের 3 ঘর। কারণ অবিচ্ছিন্ন ছাড়া আপনার এখানে আয়তলেখ বানানো যাবে না। তাহলে এখানে আমরা যে কাজটি করব, আমরা এখানে 3টা ঘর আমরা এখানে বানাবো। এই যে 3টা ঘর আমরা বানিয়েছি, যে শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা। যাই হোক, এবার আমাদের এখানে তাহলে 41 থেকে 40, 51 থেকে 41 থেকে 50 এগুলো আমরা লিখব। এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানটা বানানো আজকে বলেছি যে নিম্ন সীমায় হাফ কমাবো, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়াবো। এখন 31 থেকে যদি হাফ কমাই তাহলে 30.5, 40.5, 40.5, 50.5, 50.5, 60.5। কারণ নিম্ন সীমায় হাফ কমাবো, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়াবো। সো এই পাশেরটার সাথে হাফ বাড়ালে 40.5, এখানে হাফ কমাবো। এই হয়ে গেল আমাদের এই জায়গার যে পরে গণসংখ্যাগুলো তো আমরা নিয়েছি। এবার আসি আমাদের গ্রাফ পেপারে আমরা কিভাবে অঙ্কটা করব, আর পরীক্ষা কীরকম গ্রাফ দিবে সেটাও আমি দেখাবো। তাহলে আমাদের এখানে এই জায়গায় আমাদের প্রথমত আমরা এই গ্রাফ পেপারটা নিয়ে আমরা কি করব, এই দিক থেকে উপর দিক থেকে একটা বর্ডার লাইন দিয়ে একটা অ্যারো চিহ্নের মতো একটা দাগ দেব। আবার এই পাশে আমরা একটা দাগ দিয়ে আমরা এখানে এই দিকে নেব, একটা এক্সের দিকে একটা দাগ নেব। নেওয়া পরে আমাদের এখন যে কাজটি হবে, এই যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে 30.5 থেকে শুরু এই মানগুলো আমরা এখানে লিখব। তাহলে এখানে লিখব, প্রথমে একটা লাল দাগের নিচে লিখব 35.5, পরেরটা লিখব 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5 এগুলো আমরা লিখব। লিখার পরে এই শ্রেণীর মধ্যে এখানে গণসংখ্যা কত, উপর দিকে যাব 5 ঘর, 3 ঘর। এই যে প্রথম শ্রেণীতে গণসংখ্যা রইল 3, সেজন্য আমরা উপর দিকে যাব 1 2 3। তাহলে 1 2 3, 3 ঘর দিয়ে এইভাবে বর্ডার লাইন করে দিব। পরের শ্রেণীতে উঠব কত, 5। তার মানে এখানে আমরা 5 ঘর উপর দিকে যাব। এই যে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 যাই এভাবে আমরা বক্স আকারে বানাবো। পরে যাবো কত, 9 ঘর, 6 ঘর, এইভাবে আমরা মানগুলো লিখে ব্লক আকারে বানাই দিব। এটা ছিল আমাদের গ্রাফ পেপারের কাজটা। তারপরে যদি কেউ যদি বুঝতে না পারে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব সহযোগিতা করার জন্য। এখন আমাদের আরেকটা বিষয়, এটা গেল তাহলে পূর্ণাঙ্গ এই সৃজনশীলটা আমরা এখানে করে ফেলেছি। এইবার আমাদের নতুন আরেকটা প্রশ্ন আমরা এখানে দেখাবো। যে প্রশ্নটা হলো এই যে আরেকটা প্রশ্ন, একইভাবে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। উপাত্তসমূহের পরিসর 10 শ্রেণী ব্যবধান ধরে ক্রমজিত গণসংখ্যা আর উপাত্তের আয়ত্ত লেখ অঙ্কন করো। তাহলে আমাদের এখানে পরিসর সূত্র আমরা জানি, তথ্যের সর্বোচ্চ সীমা, তথ্যের সর্বনিম্ন সীমা যোগ হলে 1। সর্বোচ্চ মান 98, সর্বনিম্ন হলো 35 যোগ 1। তাহলে 98 থেকে 35 বিয়োগ করে 63, 63 1 যোগ করে 64 হয়ে গেছে পরিসর। পরিসর বের করব, তথ্যের সর্বোচ্চ সীমা বিয়োগ হলো তথ্যের সর্বনিম্ন সীমা যোগ হলো 1। তাহলে আমরা এইভাবে এটা বের করব। কিন্তু এখন প্রশ্ন, পরে 10 শ্রেণী ব্যবধান ধরে ক্রমজিত গণসংখ্যা। তাহলে কিছুক্ষণ আগে যে টালির মানটা যে আমরা লিখেছিলাম, এখানে 4 ঘর বানাবো। শ্রেণী ব্যবধান, টালি চিহ্ন, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, টালি চিহ্ন, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। কি বলেছি? শ্রেণী ব্যবধান, টালি চিহ্ন, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। 1 2 3 4 এই 4টা ঘর আমরা বানাবো। এখানে বিষয়টা হলো, এই জায়গায় আমরা এই যে এখানে 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59 এগুলো আমরা কিভাবে ধরি? আমাদের সর্বোচ্চ ছোট সংখ্যা হলো এখানে 35, আর সর্বোচ্চ বড়টা হলো এখানে 98। এই বিষয়টা আমি একটু বোঝাই দিব সবাইকে, যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে এবং কারো কোনো অসুবিধা না হয়। আমি বলেছিলাম আমাদের সবচেয়ে ছোট
তথ্য হলো 35 আর বড়টা হলো 98। সেই জন্য আমরা 35 বিদায় আমি এখানে 31 থেকেও লিখতে পারবো 40, অথবা এই 30 থেকে লিখতে পারবো 39। তার 10 ঘর থাকলে হবে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 10 ঘর যেন থাকে। এইভাবে আমরা টালি চিহ্নগুলো আমরা তৈরি করব। হয়ে গেল আমাদের এই টালির এই অঙ্কটা। এরপরে আমাদের খ নাম্বার প্রশ্ন ছিল আমাদের যে উপাত্তসমূহের আয়তলেখ্য তৈরি করুন। তাহলে আয়তলেখ্যর জন্য আমাদের এখানে 3টা ঘর লাগবে। 3টা ঘর কি কি? প্রথমত লাগবে আমাদের এখানে শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, পরে হলো গণসংখ্যা। আমি শিক্ষার্থী সবার উদ্দেশ্যে বলি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান ছাড়া কেউ যদি আমরা এই টালির অঙ্ক করি তাহলে আমরা অঙ্ক করতে পারবো, আমরা কোনো নম্বর পাবো না। সেই জন্য আমরা এই জায়গাটা খুব খেয়াল করব যে শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা এগুলো যেন ঠিকঠাক মতো আমরা এখানে দেখাতে পারি। তাহলে এই 30 থেকে এখানে আমরা হাফ কমাবো, এখানে হাফ বাড়াবো। তাহলে 29.5, 39.5, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। নিম্ন সীমায় হাফ কমাবো, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়াবো। এইভাবে আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের কাজটা করব। আর হলো গণসংখ্যা। এবার আমাদের ওই গ্রাফ পেপারে যে কাজটি করতে হয় সেটা আমরা একটু করে ফেলব। প্রথমত আমাদের এখানে এরকম করে উপর থেকে নিচের দিকে একটা রেখা, এই দাগটা দিয়ে এই দিকে আমরা এক্স অক্ষ বরাবর এখান থেকে রেখাটা টেনে দেব। টানার পরে আমাদের কাজ হবে, প্রথমে লিখব 29.5, 39.5, 49, 59, 69, 70, 79, 99.5 পর্যন্ত সবগুলো লিখব। তাহলে প্রথম শ্রেণীতে গণসংখ্যা কত ছিল? 2। সেই জন্য আমরা এখান থেকে 1, 2 এদিকে যাইয়া পরে এভাবে ব্লক আকারে বানাবো। এই শ্রেণীর মধ্যে 2 ছিল, পরে 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে আরেকটা ব্লক বানাবো। এইভাবে পরে 5, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, এইভাবে আমরা আয়তাকার গড়গুলো আমরা তৈরি করব। সেটাই হলো আমাদের আয়তলেখ্য। যাই হোক, আশা করি আমাদের এই প্রশ্নটির সমাধানও সবাই বুঝতে পেরেছে। এখন আমরা আরেকটি বিষয় এখন কথা বলবো, সেটা সবার জন্য খুবই দরকারি, যে প্রশ্নের সমাধানটি। এখানে যে প্রশ্ন দেওয়া নিচে বলছে ক্রমজিত গণসংখ্যা নির্ণয়, আয়তলেখ্য গণসংখ্যা বহুভুজ অঙ্কন, অজীব রেখা অঙ্কন। তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা 3 ঘর লিখব। লেখার পরে এটা তো আমরা আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। প্রথম ঘরে আমাদের 6 লিখব, 6 সাথে 8 যোগ করে 14, 14 সাথে আমরা এখানে 10 যোগ করে লিখব 24, 24 সাথে 12 যোগ করে 36, 36 সাথে আমরা এখানে 5 লিখব, 5 লিখে হলো 41, 41 সাথে 7 যোগ করে 48, 48 সাথে 2 যোগ করে আমরা লিখবো এখানে কত? 50 লিখলাম। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন, আয়তলেখ্য ও গণসংখ্যা বহুভুজ। আমি যে কথাটি বলেছি, আমাদের আগে বানাইতে হইব শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, আর কি এখানে হলো আমাদের গণসংখ্যা। এটা আমরা বানাবো। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান করতে হবে, নিম্ন সীমায় হাফ কমাবো, ঊর্ধ্ব সীমায় হাফ বাড়াবো। 31 লিখবো 30.5, এই পাশে 40.5। এগুলো আমরা সুন্দরভাবে এগুলো খাতার মধ্যে আমরা উঠাবো। উঠালাম। উঠানোর পরে আমাদের যে গ্রাফ পেপারটা দেওয়া আছে, এইটার মধ্যে আমরা কিভাবে কাজটি করতে পারি এই বিষয়গুলো এখানে শেয়ার করা হবে। এই আয়তলেখ্য তো আমরা বানানো বলছি, ওই আয়তলেখ্যটা এখানে এটা বানালাম। এখন আমাদের বলছে গণসংখ্যা বহুভুজ। তার মানে শিক্ষার্থী, আবার আমরা গ্রাফ পেপারের খাতার মধ্যে আমরা এই লেখাগুলো লিখব।
লিখার পরে আমরা এখানে বাকি প্রশ্নের সমাধানটা করব। এই লিখলাম শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, তারপরে মধ্যবিন্দু গণসংখ্যা। এই যে এটা হলো আমাদের এখানে এই গণসংখ্যা বহুভুজ। এবার শিক্ষার্থী আমাদের এই সৃজনশীলগুলো তো আমরা করতেছি, এখন আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন দেখাবো, কারণ আমি চাচ্ছি পরিসংখ্যানের অঙ্কগুলো এমনভাবে আমরা আজকে শেষ করে দেবো যাতে করে আমাদের সকল শিক্ষার্থী যাতে এখান থেকে উপকৃত হয়। এটা আমাদের অজীব রেখার জন্য আমরা এই গ্রাফটা এখানে দেখাচ্ছি। লেখাটি অজীব রেখার জন্য আমাদেরকে কী লিখতে হবে? শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা। লেখার পরে আমাদের এই যে গ্রাফ পেপার, এটার মধ্যে আমরা এখানে আগের মতো দাগ দিব, ওয়াই পরে হলো 0 আর ডান দিকে হলো এক্স। দেওয়ার পরে এখানে আমরা প্রথমে মাঝখান দিয়ে উঠবো আমরা কত, এখানে দেওয়া ছিল 6, তারপরে মাঝখানে বিন্দু দিয়ে উঠবো কত হলো 14, তারপরে উঠবো আমরা এখানে মাঝখানে বিন্দু দিয়ে উঠবো 24। এইভাবে সবগুলো মাঝখানে বিন্দু দিয়ে লিখে আমরা এই প্রথম থেকে এই দুইটা যোগ, আবার এই দুইটা যোগ, এই দুইটা যোগ, এই দুইটা যোগ, এই দুইটা যোগ, এইভাবে যোগ করে করে আমরা যাব। আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে এই 30.5 থেকে শুরু করে 100.5 পর্যন্ত সবগুলো তথ্য এখানে আমরা লিখেছি। লেখার পরে আমাদের যে কাজটি থাকবে সেটা আমি একটু বলে দিব। আমাদের এই যে গণসংখ্যার 6 যে লিখব, এখানে 30.5 আর 40.5 এর মাঝখানে বিন্দু এইটা, এই বিন্দু দিয়ে আমরা কয় ঘর উঠবো? 6 ঘর উঠবো, 14 ঘর উঠবো, 24 ঘর, 36 ঘর, 41 ঘর, এইভাবে আমরা উপর দিকে উঠবো। আশা করি এই লাইনটাও সবাই বুঝতে পেরেছে। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন, এটা মোটামুটি আমাদের এই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল, এটা এই সৃজনশীলটা দেখালেই আমাদের মূলত আজকের সমাধানটি কমপ্লিট হবে। শ্রেণী ব্যবধানের সংজ্ঞা আমরা এখানে লিখে দেব। দুইটি শ্রেণীর মধ্যবর্তী দূরত্বকে শ্রেণী ব্যবধান বলে, একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে নিচে আমরা এখানে আমরা লিখব শ্রেণী ব্যবধান, লিখব শ্রেণী ব্যবধান গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা লিখে আমরা এই যে আমাদের যে পুরো অঙ্কটা এটা আমরা এখানে কমপ্লিট করব। বা আগেও আমি এই অঙ্কগুলো সমাধানে বলেছি, ওই বিষয়গুলো এখানে আর নতুন করে বলা হয় নাই, যাতে করে আমরা সবাই উঠাই নিতে পারি। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি চেষ্টা করব সবাইকে সহযোগিতা করার জন্য। খ নাম্বার প্রশ্নটা এই যে পাশে ছিল গড়, ওইটার আমি পুরো পরিসংখ্যানের সবগুলো অঙ্ক এখানে দেখাচ্ছি। তারপরে আমি আবার অঙ্কগুলো আমি আবার দিব, একটা একটা করে আবার চেষ্টা করব বোঝানোর জন্য। সময় স্বল্পতার জন্য হয়তো আমি পুরো অঙ্ক আমি এখন করাতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আমি এখন কথা বলেছি। আরও চেষ্টা করব এই অঙ্কগুলোর সমাধান দিয়ে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের এই অঙ্কগুলো আমাদের যেন সবার যেন উপকারে আসে, বিশেষ করে আমাদের
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের বই থেকে মূলত অঙ্কগুলো করা হয়েছে, যাতে করে আপনারা সবাই এখান থেকে উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম।